রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা। আজকে গল্পের সপ্তম পর্ব বা শেষ পর্ব। ফের চাপাচাপি চলল সংসারে। ঝি ছাড়িয়ে দেওয়া হলো। দুধ, কয়লা, চা, ধোপা সব খরচেই ছাঁটাই হলো যথাসম্ভব। সময় বুঝে শাশুড়িও রোগে পড়লেন। বাড়ি আর অফিস একাই প্রায় সামলাতে হয় আরতিকে। চাকরির চেষ্টায় বেরোবার আগে সুব্রত স্ত্রীকে রান্না আর ঘর সংসারের কাজে সাহায্য করে। স্ত্রীকে বলে, দেখো যেন লেট ফেট না হয়, এই সময় ইরেগুলারিটি ভালো হবে না। কিন্তু অফিস থেকে ফেরবার সময় আরতির মুখ প্রায় শুকনো শুকনো দেখা যায় আজকাল। সুব্রত জিজ্ঞাসা করলে বলে, কিছু নয়, খাটুনি তো একটু বেশি পড়েই আজকাল, তাই। সুব্রত একদিন ধরে বসলো, সত্যি করে বলো তো, অফিসে গোলমাল টোলমাল চলছে নাকি কিছু? আরতি হেসে নিশ্চিন্ত করে দিল স্বামীকে, না না, গোলমাল আবার কি হবে, তবে মিস্টার মুখার্জির মেজাজ একটু খিটখিটে হয়ে আছে। ব্যবসা বাণিজ্যে মন্দা, তা আমরা কি করব? আমরা তো চেষ্টায় কোনো ত্রুটি করছি না। সুব্রত বলল, তোমাকে বলেছেন নাকি কিছু? আমাকে আবার কি বলবেন? সুব্রতর মনে হলো তবে আরতির সম্বন্ধে ভালো ধারণাই আছে হিমাংশু মুখার্জির। আর একদিন সামান্য একটু উত্তেজিত দেখালো আরতিকে। সুব্রত বলল, কি ব্যাপার? আরতি হাসতে চেষ্টা করে বলল, কিছু না, কমিশন নিয়ে সামান্য কথান্তর হয়ে গেল হিমাংশু বাবুর সঙ্গে। সুব্রত বলল, কথান্তর? আরতি বলল, আমার সঙ্গে নয়, এডিতের সঙ্গে। মিস্টার মুখার্জি বলেছিলেন এই মাসে 3টে মেশিন যদি বিক্রি করতে পারি 5%-এর বদলে 10% কমিশন দেবেন। এ মাসে এডিত বিক্রি করেছে 4টে আর আমি 3টে, কিন্তু মিস্টার মুখার্জি এখন তার কথা উইথড্র করছেন। বলছেন অত্যন্ত ডাল মার্কেট, এদিকে হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ, এ সময় যদি আপনারা এমন চাপ দেন। সুব্রত বলল, ঠিকই তো বলেছেন। আরতি বলল, বলো কি তুমি, ঠিক বলেছেন? সুব্রত বলল, আহ যেতে দাও, অর্ধং ত্যাজতি পণ্ডিত, উপরি পরে হবে, আগে নিচের মূলটুকু ঠিক রাখো। যা সময় পড়েছে দেখছো তো, 2টো ব্যাংকে চান্স পেতে পেতে পেলাম না, হার্ড ডেজ। ভাবছি ওই 50 টাকার পার্ট টাইমটাই আপাতত ধরি, বসে থাকবার কোনো মানে হয় না। তোমার সঙ্গে কোনো হিচ হয়নি তো? আরতি স্বামীকে আশ্বস্ত করে বলল, আরে না, আমি কিছু বলিনি। এডিতের সঙ্গে যা একটু কথা কাটাকাটি হয়েছে, তবে আমার ভালো লাগছিল না। সুব্রত বলল, আরে ভালো তো লাগেই না, সময় বুঝে লাগাতে হয়। দাঁড়াও, একটা চাকরি বাকরি জোগাড় করতে দাও আমাকে, তারপর সব দেখে নেওয়া যাবে। সবুর করো কটা দিন। কিন্তু কটা দিন সবুর বুঝি আর আরতির সইল না। সুব্রত একটা চাকরির ইন্টারভিউয়ের জন্য বর্ধমান গিয়েছিল। পরে বুঝেছে লোক দেখানো বিজ্ঞাপন, নিজেদের লোক আগেই ঠিক হয়ে গেছে। জোর সুপারিশ নিয়ে গিয়েছিল সুব্রত, তবু সুবিধে হয়নি। বেলা 10টায় বাসায় ফিরে এসে দেখলো আরতি দিব্যি সংসারের কাজ করছে, অফিসে যাওয়ার নাম নেই। সুব্রত জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, তোমার আজ ছুটি নাকি? আরতি স্বামীর চোখের দিকে না তাকিয়ে মুখ নিচু করে জবাব দিল, ভারী বিষণ্ণ আর ম্লান মুখ আরতির। কিসের যেন একটা দ্বন্দ্ব চলছে ভেতরে ভেতরে, চোখ দেখে মনে হয় সারা রাত ঘুমায়নি। সুব্রত বলল, কিসের ছুটি? পরে বলছি। পরে নয়, এখনই বলো। নিজের ঘরের ভিতরে স্ত্রীকে ডেকে নিয়ে গেল সুব্রত। ব্যাপার কি? আরতি ফিসফিস করে বলল, আস্তে, আমি বাবা মাকে জানাইনি, ছুটি নয়, চাকরি ছেড়ে দিয়েছি। সুব্রত মুহূর্তকাল স্তব্ধ থেকে বলল, ছেড়ে দিয়েছ? কেন? আরতি বলল, মান সম্মান নিয়ে ওখানে আর কাজ করা যায় না। এবার কঠিন দেখালো সুব্রতর মুখ, তীক্ষ্ণ কণ্ঠে বলল, হিমাংশুবাবু তোমাকে কি অসম্মানকর কিছু বলেছেন? আই শ্যাল টিচ হিম এ লেসেন, ভেবেছে কিসে? আরতি স্বামী চোখের দিকে তাকিয়ে থেকে একটু হাসলো, না সেসব কিছু না।
সুব্রত একটু শান্ত, একটু আশ্বস্ত হয়ে বলল, তবে কি? আরতি বলল, এডিথকে হিমাংশুবাবু অপমান করেছেন। ও, এডিথকে? তাতে তোমার কি? কি বলেছেন তিনি এডিথকে? আরতি সংক্ষেপে বলল ঘটনাটা। কমিশন নিয়ে এডিথের সঙ্গে হিমাংশুবাবুর একটু খিটমিটি হয়ে যাওয়ার পর তিনি অফিসের ইনরেগুলারিটি সম্বন্ধে আরও একটু সতর্ক হয়েছেন। কোনো কাস্টমারের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হলে কড়া কৈফিয়ত তলব করেন। আর কাউকে তেমন নয়, এডিথেরই ওপরই তার আক্রোশটা বেশি। ফিরতে একটু দেরি হলে সরাসরি জিজ্ঞাসা করেন, কোত্থেকে আড্ডা দিয়ে ফিরলেন? আরতি এতদিন কোনো কথা বলেনি, যা জবাব দেওয়ার এডিথই দিয়েছে। কিন্তু কাল এডিথ ছিল না। অসুস্থতার কথা আগেই ফোন করে জানিয়েছিল, চিঠিও দিয়েছিল একটা। এদিকে রিপন স্ট্রিটে একটি ম্যাদ্রাজি খ্রিস্টানের বাড়িতে সেই দিনই মেশিনটা ডিমনস্ট্রেট করতে নিয়ে যাওয়ার দরকার। হিমাংশুবাবু এডিথকে না দেখে আগুন হয়ে গেলেন। সিমন্স কোথায়? আরতি বলল, সে আসেনি, অসুস্থ হয়ে পড়েছে। অফিসের দারোয়ানের সঙ্গে চিঠি পাঠিয়েছে। চিঠি দেখাতে গিয়েছিল আরতি। হিমাংশুবাবু অধীর হয়ে বলেছিলেন, থাক থাক, চিঠি দিয়ে আমি কি করব? অসুস্থ? অসুস্থ না ঘোড়ার ডিম? ইচ্ছা করে আমাকে জব্দ করবার জন্য কামাই করেছে। সে জানে আজ তাকে না হলে আমার কাজের ক্ষতি হবে, তাই। আরতি শান্তভাবে বলেছিল, তা হয়তো নয়, দারোয়ান তাকে বিছানায় শোয়া অবস্থায় দেখে এসেছে। হিমাংশুবাবু একটু চুপ করে থেকে বলেছিলেন, তা শুয়ে থাকবে না করবে কি? কাল রবিবার গেছে, উপরি রোজগারের লোভে গেস্টদের এন্টারটেন করে আজ আর উঠতে পারবে কেন? রমা আর মল্লিকা দুজনেই ছিল রুমের মধ্যে। তারা আরক্ত হয়ে মুখ নিচু করে রইল। পূর্ব প্রান্তের একজন যুবক কেরানি পশ্চিমের আর একজন পৌরের দিকে তাকিয়ে মৃদু হাসল। হিমাংশুবাবু চলে যাচ্ছিলেন, কিন্তু আরতি তীরের মতো চেয়ার ছেড়ে সোজা উঠে দাঁড়ালো। আপনি এডিথের নামে অমন যাতা বলতে পারবেন না। হিমাংশুবাবু বললেন, সরি, আপনাদের সামনে কথাটা বলা হয়তো ঠিক হয়নি, কিন্তু যা বলেছি তা ঠিকই। ওরা ওই। আরতি তীব্র স্বরে প্রতিবাদ করেছিল, কখনো না, এডিথের স্বামী আছে, সন্তান আছে। হিমাংশুবাবু একটু হেসেছিলেন, তা সব মেয়েরই থাকে, আপনি ওদের চেনেন না। আরতি তেমনই অসহিষ্ণুত্ব উদ্ধত ভঙ্গিতে বলেছিল, আমি খুবই চিনি। এডিথের সঙ্গে আমি আজ 6 মাস ধরে কাজ করছি। আপনি না জেনে তাকে ইনসাল্ট করেছেন। আপনি যা বলেছেন উইথড্র করা উচিত। হিমাংশুবাবু কিছুক্ষণ জ্বলন্ত চোখে আরতির দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, বটে, আমি যা বলেছি তার একটা অক্ষরও উইথড্র করা উচিত নয়। উইথড্র আমি করব না। আমি আবার বলছি, সে অত্যন্ত খারাপ টাইপের লুজ মরালসের মেয়ে। আরতি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, আপনি যা বলেছেন উইথড্র না করলে কোনো ভদ্রলোকের মেয়ে ছেলে আপনার এখানে কাজ করতে পারে না। বেশ তো, বলে চেম্বারে ফিরে গিয়েছিল হিমাংশুবাবু। কিন্তু 10 মিনিটের মধ্যে যখন রেজিগনেশন লেটার বেয়ারা দিয়ে পাঠিয়ে দিয়েছিল আরতি, তখন হিমাংশুবাবুই ফের উঠে এসেছিলেন। আপনি কি পাগল হলেন নাকি মিসেস মজুমদার? কোথাকার একটা জাতা টাইপের মেয়ে, জাতে মেলে না, ধর্মে মেলে না, আর তার জন্য আপনি চাকরি ছাড়তে যাবেন কেন? আপনাকে তো কিছু বলা হয়নি। আরতি বলল, আমাদেরই বলা হয়েছে। হল থেকে বেরিয়ে আসবার সময় ফের ডেকেছিলেন হিমাংশুবাবু, শুনুন শুনুন, পাকলামি করবেন না, আপনাদের বাড়ির অবস্থা আমি জানি। আরতি ফিরে দাঁড়িয়ে বলেছিল, আপনি উইথড্র করছেন তাহলে? হিমাংশুবাবু হঠাৎ থমকে দাঁড়িয়ে গম্ভীর কঠিন স্বরে বলেছিলেন, না। আরতি আর দাঁড়ায়নি। সমস্ত বাড়িটা খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। ছোট ছেলে মেয়েরা পর্যন্ত কেউ কোনো সাড়া শব্দ করল না। কি একটা সাংঘাতিক অঘটন যে ঘটেছে তা কারোর বুঝতে বাকি নেই। নন্তু সন্তু ফিসফিস করতে লাগলো, বৌদিরও চাকরি গেছে। ছেলের কাছে প্রিয়গোপাল আর সরোজিনী সব শুনলেন, কিন্তু সব বুঝলেন না। সত্যি তো, কোথাকার না কোথাকার একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, ওরা তো ওই ধরনেরই হয়। কাজের গাফিলতির জন্য মনির যদি চটে গিয়ে 2-4 কথা তার সম্বন্ধে বলেই থাকে তো কি হয়েছে? দোষ দেখলে তারা বলেন না তাদের ঝি চাকরকে, যে গরু দুধ দেয় তার চাঁটস হয়।
চাকরি করতে গেলে মনিবের মেজাজ বুঝে চলতে হয় বই কি। তাছাড়া আরতিকে তো হিমাংশু কিছু বলেনি। বলবে কেন? একই জেলার লোক, যাতে একই বামুন, বলতে গেলে আত্মীয়ের মতো। প্রিয় গোপাল অবশ্য কোনো কথাই বললেন না। ফলের মধ্যে ডালিমের রসের সঙ্গে স্বর্ণ সিঁদুর মেরে জিভ দিয়ে চেটে চেটে খেতে লাগলেন। সংসারের কোনো কথার মধ্যে তিনি আর নেই। সরোজিনী বটিতে কুটনো কুটতে কুটতে নিজের মনেই বলতে লাগলেন, আর এই কি আমাদের মেজাজ দেখাবার গোয়ার তুমি করবার সময়? এমন চাকরি নেওয়াই বা কেন, আর ছাড়াই বা কেন? কিছু বুঝিনে বাপু। সুব্রত কাছেই চুপ করে বসেছিল। মার দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল। সবচেয়ে মজার কথা মা, সত্যি সত্যি যাকে অপমান করেছে সে হয়তো দিব্যি সিগারেট ফুঁকতে ফুঁকতে অফিসে হাজির হয়ে এতক্ষণে কাজও শুরু করে দিয়েছে। সে তো আর সেন্টিমেন্টাল বাঙালি মেয়ে নয়। তুমিও তাই বলছো? আরতির চোখ তুলে তাকালো স্বামীর দিকে। সুব্রত দেখলো এতক্ষণে, এতদিন বাদে আরতির আয়ত সুন্দর চোখ দুটি জলে ভরে উঠেছে। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।